155তম আজকের এই অনুষ্ঠানে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের সঙ্গে বর্ষিয়ান সদস্য এবং শিক্ষক মহাশয় মাননীয় হারাধন ঘোষ মহাশয়কে। আমি ওনাকে অনুরোধ করব আসন গ্রহণ করার জন্য। হারাধন ঘোষ, এদিকে এদিকে ওইদিকে ঘুরে চলে আসো, ওদিকে ঘুরে চলে এদিকে ঘুরে চলে আসো, ওদিকে ঘুরে চলে আসো। মাঝে আমি বাঁচি বাড়ি চাই, এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়, মানবে সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গী, যদি গো লুচিতে পারি অমর আলয়। আর তা যদি না পারি তবে বাঁচি যত কাল তোমাদেরই মাঝখানে রবি যেন ঠাঁই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতে কুসুম ফুটায়। হাসি মুখে নিও ফুল, তারপরে হায় ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। নমস্কার। আমরা বিশিষ্ট বক্তা হিসেবে পেয়েছি মাননীয় সুব্রত মন্ডল মহাশয়কে। ওনাকেও আহ্বান করছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য, এবং সেই সঙ্গে আহ্বান করছি সংঘের সভাপতি মাননীয় শ্রী সীতারাম ঘোষ মহাশয়কে আসন গ্রহণ করার জন্য। আজকে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে ক্লাব সভাপতি এবং প্রধান বক্তা অন্যান্য বিশিষ্ট বক্তাদেরকে আহ্বান জানাচ্ছি। এখন প্রথমে শ্রদ্ধা নিবেদন করছেন আজকের অনুষ্ঠানের সভাপতি মাননীয় হারাধন ঘোষ মহাশয়। এরপরে সঙ্গের সভাপতি মাননীয় সীতারাম ঘোষ মহাশয়কে আহ্বান করছি। আমাদের মধ্যে উপস্থিত প্রধান বক্তা মাননীয় সত্যজিৎ বসাক মহাশয়কে আহ্বান করছি। এরপরে সঙ্গের সভাপতি এবং বিশিষ্ট বক্তা সুব্রত মন্ডল মহাশয়। এরপরে যে সমস্ত হ্যালো নমস্কার। এখানে উপস্থিত সকল মহাশয়গণদের আমার অন্তরের শুভেচ্ছা জানাই, এবং যে সমস্ত খেলোয়াড়রা এখানে উপস্থিত আছে তাদের আমার ভালোবাসা। আজকে এই মহাত্মা গান্ধী সম্বন্ধে কিছু কথা বলার জন্য 7 দিন আগে আমাকে বলেছিলেন সীতারাম বাবু। তো আমাদের বিএড কোর্সে এমএ ইন এডুকেশনে
অনেকটাই সিলেবাসের মধ্যে আছে মহাত্মা গান্ধী। তো যাই হোক, আমি খুব গর্বিত আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য যে সকলে আমার মহাত্মা গান্ধী সম্বন্ধে যতটুকু জানি তারা শুনুন। মহাত্মা গান্ধী নামটা শোনা মতোই সবার চোখের সামনে ভেসে ওঠে যে স্বাধীনতা সংগ্রামের কোন আন্দোলনের সঙ্গে জড়িত সে, সত্যাগ্রহ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন ইত্যাদির প্রতি অটোমেটিক চোখের সামনে ভেসে ওঠে যে মহাত্মা গান্ধী মানেই আন্দোলন। কিন্তু মহাত্মা গান্ধী সম্বন্ধে এমন অনেক কিছু তথ্য আছে যা কিন্তু আমরা অনেকেই জানি না, কিংবা অনেকেই জানি। আমি এখানে তার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আমি তার এডুকেশনাল থট, মানে শিক্ষা তত্ত্ব সম্বন্ধে তার কি চিন্তা ভাবনা ছিল এবং ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড, মানে দর্শনের দিক থেকে সে কেমন লোক ছিল, সেই সম্বন্ধে একটু আলোচনা করব। যদিও মহাত্মা গান্ধী সম্বন্ধে যদি আমি খুব নিখুঁত ভাবে বলি 4 থেকে 5 ঘন্টা লাগবে, তো সেখানে আমাকে সময় দেওয়া হয়েছে 30 মিনিট। আমি যতটা পারবো আমি বলার চেষ্টা করব। মহাত্মা গান্ধীর জন্ম একটু আগে আমাদের একজন বললেন 2 অক্টোবর 1869 সালে, মানে গুজরাটের পোরবন্দর। আর তাকে হত্যা করে মারা হয়েছিল 30 জানুয়ারি 1948 সাল, ঠিক ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার 5.5 মাসের মাথায়। সে কিন্তু স্বাধীন ভারতবর্ষ ততটা দেখে যেতে পারে। মহাত্মা গান্ধী পেশায় অ্যাডভোকেট ছিলেন। ইংরেজদের বিরুদ্ধে তার একটা ভেতর থেকে একটা খুব রোষ ছিল যে তাদের যে শিক্ষা নীতিগুলো সেগুলো সে ঠিক সাপোর্ট করতো না। তো 1937 সালে হরিজন পত্রিকা, তখনকার সময় খুব সুনাম ধন্য পত্রিকা, হরিজন পত্রিকা। 1937 সালে হরিজন পত্রিকায় সে একটা নতুন ধরনের শিক্ষা চিন্তা পরিকল্পনা করলেন, যা ঘোষণা করলেন সেই দিন না বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা। সেই পরিকল্পনা কি, কতটা বাস্তবায়িত হয়েছিল সেটাই পরে আসছে। এবং সেই পরিকল্পনা যখন গৃহীত হলো, ধীরে ধীরে মা, মানে যার আত্মাটা মহান, খুব বড় বিশাল যার চিন্তা ভাবনা, তাকেই বলা হচ্ছে মহাত্মা। তো এই যে তার শিক্ষা সম্বন্ধে যে প্রথম একটা কথা, যে দেহ মন আত্মা সম্পূর্ণ বিকাশ, পরিপূর্ণ বিকাশ, এতেই কিন্তু পরিচয় পাওয়া যায় যে সত্যি সে মহাত্মা। দেহ মন আত্মা না, মহাত্মা গান্ধী চাইছে কি না, একটা শিশু যখন সে প্রথম হাতে খড়ি হবে না, যে যখন শিক্ষার জগতে প্রবেশ করবে, তাকে তো শুধু শিক্ষায় শিক্ষিত করলে হবে না। তার চিন্তা ভাবনা ছিল না কর্মকেন্দ্রিক, উৎপাদনমুখী, বৃত্তিমুখী এবং সামাজিক, এই 4 থেকে নিয়ে একটা শিশু তার সার্বিক বিকাশ ঘটাবে। উৎপাদনমুখীটা কি? উৎপাদনমুখী কোন শিশু যখন প্রাক প্রাথমিক লেভেল বা স্তরে ভর্তি হচ্ছে। প্রাক প্রাথমিক স্তর কি না, বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা সেটা যদি আমরা তখনকার সময় একটু ভাগ করে একটু বোঝাই, অ্যানালাইসিস করি। এখন কি চলছে? এখন চলছে প্রাইমারি এডুকেশন, আপার প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, হায়ার সেকেন্ডারি এডুকেশন, তারপরে ইউনিভার্সিটি যা যা আছে উচ্চশিক্ষা। সেই প্রথম একটা শিশুকে ন্যূনতম শিক্ষায় শিক্ষিত করতে হলে, বা আমরা যদি শিক্ষিত হতে চাই, আমাদের 4টে স্তর বা 4টে স্টেজকে পার করতে হবে।
একটা প্রাইমারি এডুকেশন, একটা আপার প্রাইমারি এডুকেশন, একটা সেকেন্ডারি এডুকেশন, একটা হায়ার সেকেন্ডারি এডুকেশন। আমি এটা বাংলায় বলি, প্রাথমিক শিক্ষা, অতি উচ্চ প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা। কিন্তু এটা তো স্বাধীনতা হওয়ার বহু বছর পরে এই ব্যবস্থাটা এখনো চলছে, কিন্তু সেই সময় মহাত্মা গান্ধী বলে গেছেন না, আমাদের এই যে শিক্ষা ব্যবস্থার স্টেজটা একটু অন্যরকম হবে। সেখানে কি থাকবে? প্রথমেই থাকবে উৎপাদনমুখী শিক্ষা, একদম প্রাথমিক লেভেলে উৎপাদনমুখী। উৎপাদন মানে কি? আমরা ইকোনমিক্সের ভাষায় জানি না, প্রোডাকশন। তাহলে এখানে আমাদের মনে কথা আসতে পারে যে প্রোডাকশন কোথা থেকে হবে? একটা ছোট ছোট শিশুরা স্কুলে যাবে, তারা কি প্রোডাকশন করবে? কিন্তু তার চিন্তা ভাবনাটা যদি আমরা খুব গভীরভাবে অ্যানালাইসিস করি, উৎপাদনমুখী মানে আমি এক হাতে পড়বো, এক হাতে করবো, মানে মূলত হস্তশিল্প। হস্তশিল্পটা থাকবে মেইন থিম, একদম প্রাথমিক শিক্ষা লেভেলে। সেই জন্য উনিও সেই শিক্ষা ব্যবস্থাটার নাম দিল কি না, প্রাক বুনিয়াদী শিক্ষা। প্রাক বুনিয়াদী শিক্ষা। তো সেখানে শিশুরা বা শিক্ষার্থীরা প্রথমে কোনো কিছু, যেমন মাটির কাজ, আঁকা, কাগজের কাজ, এইগুলো তাদের থাকবে মূল শেখার বিষয়বস্তু। পাশাপাশি সমাজ আর পরিবেশ আর পরিবার, এদের সঙ্গে মেলবন্ধনের জন্য একটা সামাজিক শিক্ষা। যেই এই স্তরটা পার হয়ে গেল, তখনই এসে যাবে কর্মকেন্দ্রিক শিক্ষা, যেটা আমরা বলছি আপার প্রাইমারি এখনকার দিনে। কর্মকেন্দ্রিক কি না, যখন আমি কোনো কিছু প্রোডাকশন করতে শুরু করলাম, একটা ছোট ছেলে, 5 বছরের ছেলে, ছোটবেলা থেকে খুব সুন্দর আঁকে বা কেউ খুব সুন্দর মাটির জিনিস বানায়, তখন সে সেই লেভেলে বা সেই বয়সে তখন সে বাড়িতে বানাতো, বাড়িতে সাজিয়ে রাখতো, বন্ধু বান্ধবদের গিফট করতো, হয়ে যেত। কিন্তু সে যখন আপার প্রাইমারি লেভেলে যাবে, শুধু বুনিয়াদী স্তরে যাবে, তার তখন মাথায় থাকবে যে আমি যে প্রোডাকশনটা করছি সেটা বিক্রি করব। তা বিক্রি করলে কিছু টাকা আসবে, তাহলে এইখানে কি কর্মকেন্দ্রিকটা ঢুকে গেল। আমি কি, মহাত্মা গান্ধী বারবার বলছে যে আমি পুরোপুরি ভাবে শিশুদের ঠেলে দিচ্ছি না যে সে কাজ করুক, উপার্জন করুক, তা নয়। তার কর্মকেন্দ্রিকটা থাকবে এক হাতে, আর এক হাতে সামাজিক শিক্ষাটা থাকবে। তারপর এখন যেটা মাধ্যমিক বা সেকেন্ডারি স্টেজ, যেটা সেখানে উনি বলছেন না, বৃত্তিমুখী শিক্ষা। বৃত্তিমুখী শিক্ষা কি না, আমরা বৃত্তি পাই, আমরা বিভিন্ন ধরনের এখন স্কলারশিপ পাচ্ছি, বিভিন্ন ধরনের শ্রী 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 দিয়ে এক্সেট্রা অনেক কিছু পাচ্ছি। এখন মেয়েদের বিয়ের জন্য টাকা পাচ্ছি, মোবাইল কেনার জন্য টাকা পাচ্ছি। এই প্রসঙ্গ গেলে অন্য প্রসঙ্গ এসে যাবে, নেগেটিভ অনেক কথাবার্তা চলে আসবে। কিন্তু তার যে পজিটিভ থিঙ্কিং যেটা ছিল, যে বৃত্তিমুখী হচ্ছে যে আমরা গভর্নমেন্ট থেকে কিছু টাকা পাবো, সেই টাকাটাকে কেন্দ্র করে কিছু ইন্ডাস্ট্রিজের মেটেরিয়াল তৈরি করব, যেগুলো তৈরি করলে কর্মকেন্দ্রিকে কি একক। আর বৃত্তিমুখী যখন হচ্ছে, তখন একটা ক্লাসরুমকে 10 জনে ভাগ করে দেওয়া হচ্ছে, সেই 10 জন মিলিয়ে একটা কোনো প্রোডাকশন তৈরি করলো, তার কর্মকেন্দ্রের মাধ্যমে টাকা উপার্জনটাকে হয়ে গেল বৃত্তিমুখী। কিন্তু বৃত্তিমুখী মানে তারা তো ছোট ছোট ছেলে মেয়ে, মাধ্যমিক লেভেলের ছেলে মেয়ে, তারা টাকা পাবে কোথায়? না, সেখানে গভর্নমেন্ট বৃত্তি দেবে, স্কলারশিপ। আর লাস্ট স্টেজটা কি বলছে না, সামাজিক শিক্ষা। আমরা উৎপাদনমুখী শিক্ষা পেলাম, আমরা কর্মকেন্দ্রিক পেলাম, আমরা বৃত্তিমুখী পেলাম। এখন সে 18 বছর, এখন তার সামাজিক শিক্ষা প্রচন্ড ভাবে দরকার ছিল, কিন্তু আজকের দিনে সেটা হারিয়ে গেছে। তারপরে একটু সময় হলে বলবে, হ্যাঁ। তারপরে এই যে আজকে আমরা অ্যাডাল্ট এডুকেশন, আজকে আমরা ওমেন এডুকেশন, আজকে পপুলেশন এডুকেশন, এই কথাগুলো শুনলে মনে হয় যে একবিংশ শতাব্দীর মনে হয় এইগুলো উঠে এসছে। এগুলো একবিংশ শতাব্দীর সমস্ত প্রচেষ্টা, সমস্ত না, এগুলো একবিংশ শতাব্দীর নয়। এইগুলো সব এই যে ভদ্রলোক মহাত্মা গান্ধী, এর সব প্রচেষ্টা। আজ নারীরা বিদ্যালয়ে যাবে, নারীরা পড়াশোনা করবে, এগুলো কিন্তু তার সব পরিকল্পনা ছিল। আজকের দিনে অ্যাডাল্ট এডুকেশন,
সেই কিন্তু প্রবক্তা, সেই কিন্তু বীজ বুনে দিয়ে গেছিল। তার পরের প্রজন্মের লোকেরা বা ব্যক্তিরা বা মহান পুরুষেরা সেগুলোকে বিস্তারিত করেছিল। কিন্তু ফাউন্ডেশন বা ফাউন্ডার হচ্ছে মহাত্মা গান্ধী। আজকের দিনে মহাত্মা গান্ধী শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষার্থী তাদেরকে যে চারটে জিনিস বলে গেছিল সেটা একেবারেই মানা হয় না আজকের দিনে। তখনকার সময় তিনি যে শিক্ষার্থীদের প্রতি চারটে নির্দেশ দিয়ে গেছিল, তার প্রথমটাই হচ্ছে যে আত্মনির্ভরতা। আত্মনির্ভরতা, কোনো ধর্মকে ছোট করে না দেখা, সবসময় সত্যকে মেনে চলা, আর হিংসাকে বর্জন করে অহিংসকে গ্রহণ করা। এই নিয়ে কিন্তু অনেক ডিবেট আছে, অনেক ডিবেটের মুখোমুখি আমি হয়েছিলাম। গান্ধীজিকে নিয়ে তাচ্ছিল্য করে এক একজন বলে যে গান্ধীজির মতো হবি তুই, এক গালে চড় মারলে আর একটা গাল এগিয়ে দিবি। না, গান্ধীজি কিন্তু সেটা বলেনি যে তোমাকে এক গালে চড় মারলে আর একটা গাল এগিয়ে দাও। তোমাকে শুধু বলেছে হিংসাকে বর্জন করো। অহিংসার মাধ্যমেও কিন্তু ভালোবাসা নেওয়া যায়। আজকের দিনে এই যে যেটা কায়িক শ্রমের যে মর্যাদা বা পরিশ্রমের যে মর্যাদা, এটা কিন্তু এখনকার দিনে হয় না। যেটা উনি শিক্ষার্থীদের স্পেশালি বলে গেছিল যে মূল্যবোধ এবং কায়িক পরিশ্রম, এটা যদি তোমরা নিজেরা নিজেদেরকে মর্যাদায় মর্জিত করতে না পারো তাহলে তোমরা অপরকে। যেমন আজকের দিনে, আজকে এইবারই দুর্গাপুজোর একটা ঘটনা, একটা জায়গায় আমি বাঁকুড়াতে গেছিলাম ফিতে কাটতে, বিষ্ণুপুরের ওখানে পিয়ার ডুবা বলে একটা জায়গাতে। তো ওখানে একটা ব্রাহ্মণ পুজো করছিল। তো যাই হোক, আমাকে ফিতে কাটালো ষষ্ঠীর দিন, ষষ্ঠী না সপ্তমীর দিন, কলা বউ স্নান করে আনার পর আমি ফিতে কাটলাম। ফিতে কাটার পর বসে আছি, এটা অভিজ্ঞতা থেকে বলছি, এই রিলেটেড গল্প না। তো তখন আমি বসে আছি, একটা ব্রাহ্মণ 21 বছর বয়স হবে, বাচ্চা ছেলেকে ধরে এনেছে মানে পুজো করার জন্য, তাও কি দুর্গা পুজো। তো সে তখন কিছু কথা বলছে। কি কথা বলছে আমি খুব গভীর দিয়ে শুনলাম। আমি কথা শুনতে ভালোবাসি, বলতে কম ভালোবাসি। তা শোনার পর অনেকদিন বাদে সেটা বলি, যেমন আজকে বলছি। ওখানে বলিনি কিন্তু আজকে বলছি। তো সে বলছে একটা ছেলেকে যে আমাকে যে যেমন রেসপেক্ট করবে আমি তাকে ঠিক তেমন রেসপেক্ট দেব। আমাকে যে যেমন রেসপেক্ট করবে আমি তাকে ঠিক তেমন রেসপেক্ট দেব। আচ্ছা, এই জিনিসটা একটা 21 বছরের ছেলে, পরে যে 20 বছর হবে, মানে গ্রাজুয়েশন করছে, পরে খবর নিলাম। আচ্ছা, রেসপেক্ট জিনিসটা তুমি কেন পরের থেকে আগে আশা করছো? আগে তুমি তাকে দাও। যেটা আমাদের মহাত্মা গান্ধী যেটা বলে গেছে যে মূল্যবোধ। আমি একটা কবিতা পাবলিশ হয়েছে এবছর দুর্গাপূজা, কবিতাটা আমি শোনাবো বক্তৃতার শেষে। এই যে মূল্যবোধ, কায়িক পরিশ্রম, এইগুলো তোমাকে আগে তার মূল্য দিতে হবে। এই যে ভদ্রলোক সামনে বসা, তাকে যদি আমি নিজে থেকে কি রেসপেক্ট না করি, তাকে সম্মান না দেখাই, আমি আগে থেকে ভেবে রাখবো যে উনি আমাকে করবে তারপর আমি তাকে করবো, এটা কখনোই না। তো জানি না, অনেকে খারাপ লাগতে পারে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আজকের দিনে হচ্ছে। মহাত্মা গান্ধী যে বীজ সূত্রটা করে রেখে গেছিল সেটা কিন্তু এখন মানা হচ্ছে না। এবার আসি, হয়েছে টাইম? হ্যাঁ, এবার আসছি সার্বিক বিকাশ। সার্বিক বিকাশের কথা উনি সার্বিক বিকাশটা এত সুন্দরভাবে বলেছেন, আপনাদেরও ভালো লাগবে শুনতে। যে আমরা সাইকোলজি ভাষায়, যেটা মনোবিজ্ঞানী, সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনে, শিক্ষা স্তরে মনোবিজ্ঞান, সেখানে বৃদ্ধি এবং বিকাশ দুটো জিনিসের রিলেশনশিপ এন্ড ডিফারেন্স, এই দুটো নিয়ে কিন্তু আলোকপাত করা হয়, ইনক্লুডিং এডুকেশন সিস্টেমের উপর। ধরো বৃদ্ধি, বৃদ্ধি কি না, ক্লাস 1 এর স্টুডেন্টরা 5 বছর বাদে এতটা হবে, এতটা সাইজে হবে। তারপর সে যখন 8 এ উঠবে একটু বাড়বে, তারপর যখন উচ্চ মাধ্যমিক দেবে একটু বাড়বে। এইটা কি? তার শারীরিক বিকাশ, মানে দেহগত তার বিকাশ হচ্ছে, মানে দেহগত বিকাশ। এই দেহগত বিকাশটা পার্ট অফ দা
ইন্টেলিজেন্সি, বৃদ্ধি বা বুদ্ধি। বৃদ্ধি সঙ্গে সঙ্গে বুদ্ধিরও কি না, যে পারদ, যে থার্মোমিটারের পারদটা বাড়ে জ্বর উঠলে, এটা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওই বুদ্ধিরও স্থানাঙ্কটা আস্তে আস্তে বাড়তে থাকে। কিন্তু তবে যদি ঠিক মতো বাড়ে তবেই তার ঠিকঠাক বিকাশ। এবার মহাত্মা গান্ধী যখন বলছে সার্বিক বিকাশের সংজ্ঞাটা, উনি এডুকেশনাল থট বা তার শিক্ষাগত চিন্তা ভাবনায় যেটা উনি বলছেন, যে একটা শিক্ষার্থীর বা একটা শিশু বা একটা মানুষের, প্রথমে শিশু, তারপর শিক্ষার্থী, তারপর একটা মানুষ আসছে এক এক করে, তার যদি ঠিকঠাক বৃদ্ধি এবং বুদ্ধি ঠিকঠাক ভাবে স্থানাঙ্ক মেনে বিকশিত হতে পারে, তাহলে তার প্রথম বিকাশ হওয়া দরকার মেন্টাল ডেভেলপমেন্ট, মানসিক বিকাশ। মানসিক বিকাশের পর না সোশ্যাল ডেভেলপমেন্ট, সামাজিক বিকাশ, তারপর জাতীয়তাবাদ। আমরা এই যে আজকে ধরো এইখানটা জানলাটা লাগানো নেই, কোন কোন মানুষ ভাবছে যে এইখান সিঁড়ি দিয়ে উঠে কোনো জিনিস চুরি করা যাবে, চুরি করে নিয়ে যাওয়া যাবে। এখানে যা আছে সবই রিসোর্স এবং সবই জাতীয়। এই যে লোহা আগলিক গুলো কোনো এক মজুরেরা মাটির নিচ থেকে বের করছে, এই যে ইট গুলো তৈরি করছে কত শ্রমিকরা তার তৈরি করছে, ন্যাশনাল ইনকাম, জাতীয় আয় যেখানে। প্রত্যেকটা, আমি আস্তে আস্তে কেন ইকোনমিক্সে আসছি, কারণ ইকোনমিক্স মানে ইন্টার ডিসিপ্লিন সাবজেক্ট। এডুকেশন সঙ্গে ইকোনমিক্স ইনক্লুডেড, এডুকেশনের সঙ্গে পলিটিক্যাল সায়েন্স ইনক্লুডেড, প্রত্যেকটা জিনিস কি ইনক্লুডেড হয়ে আছে। তাহলে এই যে মানসিক বিকাশ, জাতীয়তাবাদের বিকাশ, সামাজিক বিকাশ, সর্বোপরি রাজনৈতিক বিকাশ, যেটা পলিটিক্যাল ডেভেলপমেন্ট আন্ডার 18 18 বছরের পরে রাজনৈতিক বিকাশটা একটু শেষের দিকে। তাহলে এই বিকাশগুলোর জন্য আমাদের প্রয়োজন বৃদ্ধি এবং বুদ্ধি, এই দুটো ঠিকঠাক ভাবে কার্যকরী করছে। এটা বুঝবার একটা উপায় আছে। সদ্য 1-এ ভর্তি হওয়া ছেলেটা, তখন তার প্রকৃত শিক্ষক তার মা। আমি একটা জায়গায় মিস্টেক করেছি, বলতে ভুলে গেছি, ওই টপিকটা বলা দরকার ছিল, যে নারী শিক্ষায় কিন্তু মহাত্মা গান্ধী বলেছে যে একটা মাকে যদি শিক্ষিত করা যেতে পারে তাহলে 1000 জন শিক্ষিত হবে। একটা মহিলা যদি শিক্ষিত হয় তাহলে তার পরের জেনারেশনে 1000 জন শিক্ষিত হবে। আর একটা মহিলাকে যদি মূর্খ করে রাখা হয় তাহলে কিন্তু অনেকগুলি জেনারেশন মূর্খ বিরক্ষ হয়ে থাকে। তার মানে আমি আবার আমাদের আগের টপিকে আসছি, তার ক্লাস 1-এর ছেলে মাঝে সাঝেই দেখবে শোবার সময় হোক কোনো কিছু বল ফল দিয়ে খেলছে, বাবাকে লাথি মেরে চলে গেল, মাকে লাথি মেরে চলে গেল। তখন সে তো জানে না, তার তো তখন মেন্টাল ডেভেলপমেন্ট গুলো হয়নি। তখন সেই মাকে শিক্ষা দিতে হবে তার মেন্টাল ডেভেলপমেন্টের জন্য, যে বড়দের গায়ে পা লাগলে নমস্কার করতে হয়, সকালবেলা ঘুম থেকে উঠে বড়দেরকে গুড মর্নিং বলতে হয়। তার মানে কি, এই উদাহরণগুলো কেন আনছি মহাত্মা গান্ধীকে রিলেটেড করে, সেই কিন্তু এই বীজগুলো বুনে দিয়ে গেছিল এই 4টি স্টেপের মধ্যে, যে প্রথমে হবে উৎপাদন কেন্দ্রিক, কর্মকেন্দ্রিক, বৃত্তিমুখী এবং সামাজিক। এই 4টে শিক্ষার সঙ্গে এই জিনিসগুলো থাকে। এই জিনিসগুলো কি না, একটা শিক্ষার্থীর সার্বিক বিকাশ। আরো অনেক কিছু বলার ছিল, আরো অনেক কিছু বলা যেতে পারতো, সময় কম, তাই আমি এখানেই শেষ করলাম। একটা ছোট্ট কবিতা আমার এই বছর পাবলিশ হয়েছে, আমরা আজও পরাধীন, কবিতাটার নাম, কোজাগরী সাহিত্য পত্রিকায় পাবলিশ হয়েছে। তো ওই কবিতাটা যেহেতু মহাত্মা গান্ধীর এই স্বাধীনতা, এই শিক্ষা, এই রিলেটেড কেন্দ্র করেই লেখা, একটু পাঠ করলে আপনাদের কোনো আপত্তি নেই তো? পাঠ করবো ওটা? আচ্ছা ঠিক আছে, একটু মোবাইলটা দাও, আমি আসি।